বাচ্চা থেকে বুড়ো অবধি সকলকে জিজ্ঞেস করবেন যে মমতা কি, বলবে চোর। তা যেখানে হিন্দু মেজরিটি সেই দেশ চিন্তা করছে যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর, আর বাকি দুটো সৃষ্টি হওয়ার পর থেকেই এই ভারতবর্ষে ঢোকাচ্ছে মানুষ, সে টেরোরিস্ট হোক আর অনুপ্রবেশকারী হোক। দক্ষিণ চব্বিশ পরগনায় যখন 1981-এর সেন্সাস রিপোর্টে প্রায় 74% হিন্দু ছিল, আজকে হিন্দুর সংখ্যা এই 2025-এ 58%-এ নেমে গেছে। টিএমসি পার্টি অফিসে বসে যা তথ্য দেবে সেটাই নামের লিস্টগুলো ওতে ঢোকাতে বাধ্য থাকে বিএলও। হ্যাঁ, না হলে তার অবস্থা খারাপ হয়, তাকে চাকরি থেকে উঠতে হবে। আর এই যে আফতাব যতদিন থাকবে ততদিন মমতাকে হটানো যাবে না। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে একটা গোপন আঁতাত আছে। আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যত এই সরকারি কাজগুলো হচ্ছে না, সমস্ত জিহাদি নেটওয়ার্ক কাজ করছে। একটা অংশ আছে জিহাদি নেটওয়ার্ক ওরা ইউজ করছে, একটা যাচ্ছে তৃণমূল ফান্ডে, আর একটা নিজেরা কোটিপতি হওয়ার জন্য। মুসলিম সমাজে কটা 30% মুসলিমের কজন ট্যাক্স দেয়? তা তো ট্যাক্স দেয়ই না বলতে গেলে, ইলেকট্রিক বিলই দিতে যায় না, হুকিং করে চালায় বেশিরভাগ। আজকে কাশ্মীরিরা যদি এতই বেশি উদার হতো, তা তারা যা সমস্ত উদ্ধার ওইখানে উদ্বাস্ত করছে সেসব কাশ্মীরদের ফিরিয়ে নিয়ে তাদেরকে ওখানে মাথা উঁচু করে বেঁচে থাকার ব্যবস্থা করুক না। কই সে ধরনের তো কোনো মুভমেন্ট ওদের মধ্যে দেখা যাচ্ছে না। আপনার কি মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখন বলেছেন সেই টাইমটাও দেখতে হবে? রাত 9টার পরে না 9টার আগে? বলে না যে আমাদের 3 ভাগ জল 1 ভাগ স্থল, তো ওনার শরীরও এরকম জলীয় ভাগটা বেশি পড়লেই ওনার ওই কথাবার্তা উল্টো পাল্টে বেরোয়। তো সিপিএমকে দুর্নীতি করেছে, সিপিএম তো চালাক, তো ওই জন্য ওরা চুপচাপ করেছে, ওরা চুপচাপ খেয়েছে, মুখে মুখে লাগতে দেয়নি। আর তৃণমূল তো যতই চাল লাগ, মমতা ব্যানার্জির ব্রেন অত নেই, চারিদিকে ওনার নেতারা সমস্ত গায়ে ফায়ে মাখিয়ে দিয়েছে। নমস্কার ববিদা, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় নমস্কার। তোমাকে স্বাগত। আমি প্রথমেই বলবো, অভিজিৎ দাস ববি মানেই একটা 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 খুব বিস্ফোরক কিছু ইন্টারভিউ হয় আমাদের, বিস্ফোরক সাক্ষাৎকার, সবসময় বিস্ফোরক তথ্য দিই। এবার আমি বলবো এবারে একটা বিষয় উন্মোচিত হতে চলেছে তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, একটি বইয়ের একদম প্রথম মানে সামারাইজ একটা সেকশন আমরা দেখতে পাচ্ছি, সেখানে লেখা হয়েছে টেক আ ডিপ ডাইভ ইনটু দ্য falsification of মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগেস্ট ওয়েলফেয়ার ট্রিটমেন্ট অফ বেঙ্গল পিপল। আমি সেখানে বলবো যে রীতিমতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একদম সব থেকে চর্চিত তৃণমূল সরকার প্রকল্পগুলোর মধ্যে অন্যতম। সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে তুমি বলেছো যে উন্মোচিত হতে চলেছে বাংলার সবচেয়ে বড় কল্যাণমূলক প্রকল্পের দুর্নীতি, লক্ষ্মীর ভান্ডার কেলেঙ্কারি। সমাজ মাধ্যমে কি মূল বস্তুটা কি একটু বল। অ্যাকচুয়ালি এখন বলে দিলে তো তাহলে আর ইন্টারেস্ট থাকবেই না, তবু আমি যেহেতু আপনি প্রশ্ন করছেন তা দু একটা কথা বলছি। মমতা ব্যানার্জি যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে মমতা ব্যানার্জি যেভাবে ভোটগুলোকে নিজের পকেটস্থ করছেন, তা আমি গত কয়েক বছর ধরে নির্বাচনে আমি বিষয়টা লক্ষ্য করেছি। তারপর আমার মধ্যে কিউরিয়াসিটি হলো যে মমতা ব্যানার্জি যে সমস্ত সার্ভিস স্কিমগুলো দিচ্ছেন, নিয়ার অ্যাবাউট প্রায় 43+, তো এগুলো এর মধ্যে কতটা আছে সত্যি সত্যি মানুষেরও কাজে লাগছে কি না, আর কতটা এর মধ্যে ভুয়া তথ্য আছে, এবং এর মধ্যে কতটা কী বা ঘোটালা আছে। তা টানা 1 বছর ধরে আমি টোটাল স্কিমগুলো পর্যালোচনা করে, এর জন্য আমাকে প্রচুর খাটতে হয়েছে। আমি বিভিন্ন আরটিআইয়ের রিপ্লাইগুলোকে কালেকশন করা, বিভিন্ন মিডিয়ার যে সমস্ত তথ্য বেরিয়েছে সেগুলোকে নেওয়া, গভর্নমেন্ট রিপোর্ট যেটা, বিভিন্ন সরকারি যে সমস্ত নোটিফিকেশান, অর্ডারের মেমো, এবং আরও অনেক কিছু তথ্য আমি জোগাড় করেছি। জোগাড় করে সেগুলোকে রীতিমতন একটা ইনভেস্টিগেটিভ ডজার তৈরি করেছি আর কি। না, কি বিষয় মানে প্রত্যেকটা আমি এই যে ওনার যে স্কিম আছে না 43টার বেশি আর কি, তার মধ্যে আমি 12খানা স্কিমকে আমি নিয়েছি, তার উপরে ফুললি ইনভেস্টিগেশন করেছি, এবং তারপরেই উপরে ইনভেস্টিগেটিভ ডজারটা তৈরি হচ্ছে, রিপোর্টটা তৈরি হচ্ছে প্রত্যেকটার। এবং প্রাথমিকভাবে আমি প্রথমেই লক্ষ্মী ভাতাটাকে, এটা আমি অগস্টের ফার্স্ট উইকে, না এর মধ্যে তো লুফলসের আর শেষ নেই। যেমন ভুয়া ভোটার, এই ভুয়া আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, সেখানটা যেমন শুধু মুর্শিদাবাদে 12,000, আপনার বিভিন্ন ক্লাবের মাধ্যমে ফর্ম বিক্রি করা হয়েছে, 150 টাকা, 200 টাকা, 300 টাকা করে নেওয়া হয়েছে বিক্রি। এটাও আপনার শিলিগুড়িতে এফআইআর হয়েছে, সেই এফআইআরে কপি জোগাড় করা, এবং আরও অনেক জায়গায় যে সমস্ত হয়েছে। তারপর হচ্ছে আপনার যেমন ঠিক এই 2021 সালে নির্বাচনের আগে এই লক্ষ্মী ভাণ্ডারটা তো স্টার্ট করলো, এবং তারপরে ডিবিটি মানে ডাইরেক্ট আর কি যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে
বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা ঢোকানো, তো এই ডিবিটির যে ইনক্রিজ হওয়া এই 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে এবং 2021 সালের ভোটের আগে, বিধানসভা ভোটের আগে, এবং এই যে 10,700 কোটি টাকাকে এবারে 3 বছরের মধ্যে 27,000 কোটি টাকায় নিয়ে আসা, যেটা আপনার টোটাল যে রাজস্ব আদায় হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তার প্রায় 1/4, 23.82%, এবং টোটাল যে আপনার জিএসডিপির 1.1%। এই পুরো বিষয়টা নিয়ে একটা একদম আপনি যখন পুরো এই আমার এই মানে একটা রিসার্চ পেপার টাইপের আর কি, এই টোটাল বিষয়টা যখন আপনি পড়বেন তখন বুঝতে পারবেন যে এই লক্ষ্মী ঘোটালাটা মানে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পটা নাথিং বাট এ হিউজ স্ক্যাম অফ মমতা গভর্নমেন্ট। রিসার্চ পেপারের কথা যখন বললেন, রিসার্চ পেপারে একটা জায়গা থাকে বিবিলিওগ্রাফি, আর সেখানে বা অ্যাকনলেজমেন্ট, একদম অ্যাকনলেজমেন্ট কাকে দিয়েছেন রীতিমতো জানেন আপনি কি মানুষের কাছে কি একদম সার্ভে টোটাল ওখানে আপনি যখন বইটা পাবেন আপনি পুরো দেখবেন তখন আপনি নিজেই অবাক হবেন যে রাজনীতির বাইরেও এতটা কি করে মানে আর কি কিভাবে এটা করা হলো। আপনি শুরুতে একটা কথা বললেন, দেখুন, আমি যদি ঠিক মতন যদি আমি রেফারেন্সগুলো না দিই তাহলে তো আমার এগেনস্টে ওরা কেস করবে না, আমাকে ছেড়ে দেবে মমতা ব্যানার্জি। সেই জন্য আমাকে খুব সন্তর্পণে এটাকে তৈরি করতে হয়েছে। আপনি কি শঙ্কিত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এই বইটার পাবলিশমেন্টের? না, দেখুন, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তো এর আগে আমাকে দুবার আক্রমণ করেছিল এবং আমাকে ফিজিক্যালি ইম্প্যাক্ট করে দিয়েছে, প্রায় পার্শিয়াল ইম্প্যাক্ট। তো এরা তো রিভেঞ্জ নিতে চাইবেই, কারণ ওর যে মেইন যে স্তম্ভ এই লক্ষ্মী ভাণ্ডার সেইটাকে আমি আঘাত করতে চলেছি। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট স্ক্যাম আই থিঙ্ক। মুসলিমরা বলেছিল যে আমাদের ধর্মের নামে দেশটাকে ভাগ করতে হয় বলে তারা দেশটাকে পরবর্তীকালে আর একটা টুকরো হলো, 2-3টে টুকরো পরিণত হলো। তা যেখানে হিন্দু মেজরিটি সেই দেশ চিন্তা করছে যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর, আর বাকি দুটো সৃষ্ট হওয়ার পর থেকেই এই ভারতবর্ষে ঢোকাচ্ছে মানুষ, সে টেরোরিস্ট হোক আর অনুপ্রবেশকারী হোক, কোনো অনুপ্রবেশকারীকে এখানে স্থান দেওয়া যাবে না। এবং আজকে বিহারে যেমন আপনার ভোটার লিস্ট সার্চ করতে গিয়ে পাওয়া গেছে 40 লক্ষ অনুপ্রবেশকারী নাম ঢুকে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে আমার তো মিনিমাম মনে হয় যে 2-2.5 কোটি তো হবেই। এবং আমি আরেকটা আমার এই রিসার্চ ওয়ার্ক একটা পাবলিশড হবে, তাতে আমি টোটাল ডিটেলস দিয়ে দিয়েছি যে প্রত্যেকটা জেলায় কিভাবে এই হিন্দু মুসলিম পার্সেন্টেজ কিভাবে কমে এসেছে, এবং তথ্য সমিতি, কারণ আমি আমাদের হিন্দুদের সংখ্যা অ্যাভারেজ প্রায় 12% কমে গেছে ওয়েস্ট বেঙ্গলে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে এই দক্ষিণ চব্বিশ পরগনা ছেড়ে আমি দক্ষিণ চব্বিশ পরগনায় যখন 1981 সেন্সাস রিপোর্টে প্রায় 74% হিন্দু ছিল, আজকে হিন্দুর সংখ্যা এই 2025-এ 58%-এ নেমে গেছে। তাহলে 74 কোথায় ছিল আর কোথায় 58? আর মুসলিমের সংখ্যা ছিল হচ্ছে 25%, আজকে মুসলিম দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে গেছে 42%। তো এইভাবে যে হিন্দুদের সংখ্যা প্রত্যেকটা জেলায় কমে এসেছে, মানে বীরভূমের মতো যেখানটায় যেখানে 15% মাত্র মুসলিম ছিল, আজকে সেখানে 32% মুসলিম হয়ে গেছে। তো পুরো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। এই টোটালটা নিয়ে আমি এইটা নিয়ে গত 1 বছরে আমি 5-6টা সাবজেক্টের উপর আমি এই তথ্যগুলো করেছি, একের পর এক পাবলিশড হবে। একটা হচ্ছে সার্ভিস স্কিম, আর একটা হচ্ছে আপনার বিভিন্ন যে পলিটিক্যাল লিডার তারা যে মানুষকে যে নিজেরা ওথ নিচ্ছে, অথচ সেইটা মানুষকে ব্লাফবাজি দিয়ে তারা নিজেদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং তাদের সম্পত্তি তারা ভুলভাল দিচ্ছে, এইটার উপর একটা থাকবে। একদম নাম ধরে পুরো তথ্য দেওয়াই থাকবে সেটা, এবং কোনো এর মধ্যে ভেজাল থাকবে না। আপনি যেখানে এই কথা বলছেন যে রীতিমতো আপনি ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, আপনাদের দলনেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল রীতিমতো তিনি অ্যাসেম্বলি থেকে একদম ইলেকশন কমিশনের অফিস অব্দি তিনি মিছিল করলেন, এবং শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনের অফিসে গিয়ে সেখানকার সিইওর সঙ্গে দেখা করলেন। সিইওর সঙ্গে দেখা করার পরে তিনি প্রেস কনফারেন্স করলেন, যখন সাংবাদিকদের সামনে তিনি বললেন যে তিনি এটা নিশ্চিত করতে চান যে বিহার থেকে এই ভুয়ো ভোটাররা রীতিমতো যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে সংখ্যাটা প্রায় 36 লক্ষের কাছাকাছি। সেখানে তিনি বলছেন যে তিনি নিশ্চিত করতে চাইছেন যে পশ্চিমবঙ্গেও যেন এরকম একটা সার্ভে হয়। আপনি দেখুন, ওয়েস্ট বেঙ্গলে কি হবে কি না হবে আমি তো খুবই সন্দেহ, কারণ এখানে ইলেকশন অ্যাকচুয়ালি কি হচ্ছে, শুধু তো সিইও নয়, এখানটায় নির্ভর করছে কি ডিএম এর ওপর। ডিএম হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। তো মানুষকে এটা বুঝতে হবে, অনেকে তো ব্যাপারটা বোঝে না। এবার ডিওর উপর মানে ডিপেন্ড করতে হয় সিইওকে যে টোটাল এখানটায় ভোটার লিস্টগুলো ঠিকঠাক সংশোধিত হচ্ছে কি হচ্ছে না,
এবার ডিএম সেগুলোকে ভিডিও, আর টোটালটাই টিএমসি দ্বারা কন্ট্রোল হয়। টিএমসি পার্টি অফিসে বসে যা তথ্য দেবে সেটাই নামি লিস্টগুলো ওতে ঢোকাতে বাধ্য থাকে বিএলও। হ্যাঁ, না হলে তার অবস্থা খারাপ হয়, তাকে চাকরি থেকে উঠতে হবে। তো আর আমাদের এই 2018 থেকে আরিজ আফতাব যিনি সিইও ছিলেন, এনার সঙ্গে মমতা ব্যানার্জির কানেকশন নিয়ে আমি বারবার চিঠি করেছিলাম ওপরে, যে আজকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, তো আমি তো যখন জেলা সভাপতি ছিলাম আমি নিজে 3,500 রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম, যাতে ক্যানিং থেকে পরবর্তীকাল ডুয়েল ভোটার হিসেবে ছিল, আমি দিয়েছিলাম আরিজ আফতাবকে নিজে। সেই মেল এখনও রয়েছে, উনি কিছুই ডিলিট করেননি। তো নির্বাচন কমিশনের অফিস, ইলেকশন কমিশনের অফিস একটু ভৌত পরিশুদ্ধ হয়েছে, হওয়া উচিত। আরিজ আফতাব তো ডায়মন্ড হারবারে যত নির্বাচন হয়েছে ওয়েস্ট বেঙ্গল, আমি এটা বারবার আমার মানে ফেসবুক ওপেন এতেও লিখেছি, আমি আমার নিজের দলের উপরে নেতৃত্বকেও জানিয়েছি, সাংবাদিকদের জানিয়েছি, আরিজ আফতাব যতদিন থাকবে ততদিন মমতাকে হটানো যাবে না। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে একটা গোপন আঁতাত আছে, এবং যার ফলে ডায়মন্ডে ভোটটা দেখলেন না যে ইলেকশন কমিশন কোনো কাজ করেনি, এবং প্রত্যেকটা জায়গায় এরা ভুয়া ভোটার ঢুকিয়ে রেখে দিয়েছে। বাঙালি অস্মিতাকে রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন, দেখছেন? দেখুন, এইসব আর খাটবে না। বাঙালি হিন্দুরা বুঝে গেছে, দেশভাগের জ্বালায় বাঙালি হিন্দুরা বুঝেছে, যারা এখানকার অধিবাসী তারা বুঝে গেছে যে তখনকার দিনে কিভাবে পূর্ব বাংলা থেকে হাজার হাজার উদ্বাস্তু, লাখ লাখ উদ্বাস্তু হিন্দুরা এসেছিল। তো তারা চোখের সামনে দেখেছে না। আর এখনকার দিনে এই ডিজিটালাইজড যুগে মানুষ জেনে যাচ্ছে যে মমতা ব্যানার্জি যা মিথ্যা কথা বলছে সেগুলো সমস্ত খুল্লা প্রকাশ হচ্ছে। আজকে বহরমপুরে কি করলো ওরা, হ্যাঁ, এই মুর্শিদাবাদে কি করলো, জঙ্গিপুরে কি করলো। তো এটা তো আজকে নতুন কথা নয়, আজকে মিডিয়া আছে বলে তাই এরকম চলেই এসছে। এটা সিপিএমের আমলে এটা এতটা এক্সপোজ হতোটা, কিছুটা কন্ট্রোলে ছিল, মমতা ব্যানার্জির আমলে এটা এক্সপোজ করে দিল। আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যত এই সরকারি কাজগুলো হচ্ছে না, সমস্ত জিহাদি নেটওয়ার্ক কাজ করছে। তার একটা অংশ যাচ্ছে যত বড় বড় কন্ট্রাক্টর, সমস্ত একটা অংশ আছে জিহাদি নেটওয়ার্কে ওরা ইউজ করছে, একটা যাচ্ছে তৃণমূল ফান্ডে, আর একটা নিজেরা কোটিপতি হওয়ার জন্য। এই র্যাকেটগুলোকে ভাঙতে হবে। শুভেন্দুদা যেটা বলছেন বা আমাদের শ্রমিকদা যেটা বলছেন, এটা ঘটনা। আমাদের 1-2% মুসলিম আমাদেরকে ভোট দেয়, অবশ্যই দেয়, তারা এডুকেটেড মুসলিম, তারা দেশপ্রেমিক মুসলিম, কিন্তু তারাও যদি তাদের সমাজকে বোঝাতে চায় যে তোমরা তবলিগ জামাতের খপ্পরে পড়বে না, তা তাদেরকে কাফের বলে তাদেরকে তাড়িয়ে দেবে। আজকে আপনি দেখছেন না যে মাসুদ আমাদের এই যে পদ্মশ্রী পেয়েছিল, ওনার কি অবস্থা। হ্যাঁ, ওনাকে তো ওটা এলাকাতেই থাকতে দিল না, হিন্দু এরিয়ায় ওনাকে ফ্ল্যাট কিনে থাকতে হয়েছে। তা মুসলিম সমাজের আপনারা অনেকে বলেন না যে সমস্ত মুসলিম খারাপ নয়, হ্যাঁ, আমরাও বলছি কি যে সমস্ত মুসলিম খারাপ নয়, কিন্তু মুসলিমদের এই যে সাম্প্রদায়িকতা বা জিহাদি অ্যাক্টিভিটিসের বিরোধিতা পুরো মুসলিম সমাজ করতে পারছে না। শুধুমাত্র রাষ্ট্রবাদী মুসলিম, এই ভালো মুসলমান, খারাপ মুসলমান, এই 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 ভেদাভেদটা দিয়ে আপনারা কতটা মুসলিম ভোট কনসলিডেট করতে পারবেন কবিতা? আসন্ন নির্বাচন আপনি হিন্দু ভোটকে একজোট করতে পারছেন, আপনি মুসলিম ভোটের পিছনে ছুটবেন। হিন্দুরা আগে হিন্দুদের ভোটটাকে একজোট করুন। হিন্দু ভোটে যখন একজোট হবে অটোমেটিক্যালি মুসলিমরা, কারণ মুসলিমরা সবসময়, মুসলিমদের আপনি ইতিহাস পড়বেন, তারা সবসময় শাসক গোষ্ঠীর দিকে থাকে। যখন হিন্দুদের কনসলিডেটেড ভোট, এখনও পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে 70% হিন্দুও রয়েছে, তার মধ্যে আমরা যদি 50% হিন্দুর ভোটটা যদি সলিড আমরা পাই, অটোমেটিক্যালি দেখবেন যে মুসলিমদের যে বাকি 30% আছে ওর থেকে 10% চলে আসবে। সমস্ত মুসলিম টিএমসির দিকে নয়। আবার আপনি যদি বেশি হিন্দু করে বাইরে চিৎকার করেন, তাহলে আবার মুসলিমরা ব্লক ভোট তৃণমূলকে দেবে। ওই জন্য আমার এটা পার্সোনাল আমার ওপিনিয়ন যে হিন্দুত্বের কোনো ইস্যু সেগুলো করুক বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, এরা, আমরা যারা পলিটিক্যাল, আমরা যারা লিডার আছি, আমাদের উচিত যে কোথাও একটা যা কিছু হবে সেই ইস্যুটাকে তুলে দিয়ে আমরা বেশি রাজনৈতিকভাবে আমরা কতটা এগোতে পারি। যেমন এই ধরনের এই যে স্কিমগুলো যেটা আমি করছি, এইরকম যত দুর্নীতিটাকে বেশি করে সামনে এনে শুধুমাত্র সিবিআই বা ইডির উপর নির্ভরশীল হওয়া চলবে না। পলিটিক্যাল আগেকার দিনে কী হতো, যেমন সাংবাদিকদের আপনি দেখতেন না, আগে সাংবাদিকরা একটা দুর্নীতি খুঁজে বার করতো, তারপর সেটা কী হতো, তদন্ত করতে হতো। এখনকার সাংবাদিক জগতেও দেখুন যে কোনো ইডি বা সিবিআই কোনো দুর্নীতির খবর বলল, তবে আপনার সেটা সংবাদ পরিবেশন হচ্ছে। তা রাজনীতির ক্ষেত্রে এরকম জিনিসটা হয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের খুঁজতে হবে যে আবার যারা শাসক দল আছে সেই শাসক দলের দুর্নীতিগুলো খুঁজে বার করতে হবে, সেটাকে এক্সপোজ করতে হবে, এবং সেটা যাতে তদন্ত শুরু হয় কেন্দ্র এজেন্সিগুলো দিয়ে, সেটা শুরু করতে হবে। না, দুর্নীতি তো থাকবেই, তার সঙ্গে কনসাসনেস। হিন্দু মানসিকতা যা জায়গার জেগে গেছে,
এর জন্য নতুন করে আরও দরকার নেই। এবার বাকি কাজটুকু করবে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, এই সমস্ত হিন্দু অর্গানাইজেশনগুলো। তাহলে আপনি প্রধানমন্ত্রী সাবকা সাথ সাবকা বিকাশের সেই কনসেপ্টের সাথে এগোতে না, অবশ্যই আমরা চাইছি, কিন্তু তার মানে তো নয় যে নিজেকে নিঃশেষ করে দেওয়া। ট্যাক্স বেশি কারা দেয়? হিন্দুরা দেয়। মুসলিম সমাজে কটা 30% মুসলিমের কজন ট্যাক্স দেয়? তা তো ট্যাক্স দেয়ই না বলতে গেলে। ইলেকট্রিক বিলই দিতে যায় না, হুকিং করে চালায় বেশিরভাগ। এর মধ্যে আবার লজ্জার কি আছে? আর যত অরাজকতা দেখুন না আপনি, থানাগুলোতে গিয়ে দেখুন কারা রয়েছে, সব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ওদের। সেই জন্যই বলছি, আমি নিজে দক্ষিণ চব্বিশ ছেলে, ওখানে কত পার্সেন্ট মুসলিম আছে? 40% মুসলিম আছে, অথচ তারা সুবিধা নিচ্ছে 67%। আপনি আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরগুলো, তা সব জায়গায় ওরাই তো নিচ্ছে হিন্দুদের ট্যাক্সের পয়সায়। ঠিক আছে ভাই, আমরা তো চাই ওরা ডেভেলপমেন্ট হোক, পুরো শরীরটাই শক্ত হোক, কিন্তু তারা ওইখানে আমাদের সুবিধা নেবে, আমাদের পিছনে ছুরি মারবে, বাংলাদেশ অনুপ্রবেশকারী ওগুলোকে এখানে নিয়ে এসে তাদের তো এইটা আমরা মেনে নিতে পারবো না। এখানকার ওয়েস্ট বেঙ্গলের বা ভারতের মুসলমানদের 2-3টি জিনিস মাথায় রাখতে হবে। কি সেটা? সেটা হচ্ছে, দেশটা যখন ভাগ হলো, মনে করুন আমরা হিন্দুরা হচ্ছে খতরনাক জাত, ওরা তো সেই বলেই তো তারা দেশটা ভাগ করলো, হাজার হাজার হিন্দুকে মেরে ফেললো বাংলাদেশ এবং পাকিস্তানের। তো ঠিক আছে, তার সেই খতরনাক হিন্দু জাতের কাছে ওরা বাদবাকি যে সমস্ত মুসলমানদেরকে রেখে গেল, একবার তাদের কথা তো ভাবেনি। অর্থাৎ তারা ভারতের সঙ্গে, ভারতীয় হিন্দুদের সঙ্গে গদ্দারির সঙ্গে সঙ্গে তারা ভারতীয় মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছিল। তা এখানকার ভারতীয় মুসলমান এবং তাদের পরবর্তী প্রজন্মকে ভাবতে হবে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানরাও এদের সঙ্গে গদ্দারি করেছিল, অতএব এখানে এদেরকে ঢুকতে দেওয়া যাবে না। সেই জন্য তাদেরকে ডিটেক্ট করে, তাদের উচিত প্রশাসনকে বলা যে এখানে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে, এ আমার পাশের বাড়ির মেয়েকে বিয়ে করে রয়েছে, ইমিডিয়েট এদেরকে ডিটেক্ট করে এর আইনানুগ ব্যবস্থা নিন। এটা মুসলমান সমাজ থেকে আওয়াজটা তোলা উচিত। পহেলগাম আতঙ্কের পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুদেরকে কাশ্মীরে যেতে নিষেধ করছে। আপনি সব বলেন। শুভেন্দু দা আমাদের লিডার, উনি যখন কোনো কথা বলেন নিশ্চয়ই ভেবেচিন্তে বলেন। সমর্থন বা অসমর্থন করার বিষয় নয়। ঠিকই বলেছেন তো। আজকে আমরা যে যাচ্ছি কাশ্মীরে, আমি তো নিজেও কাশ্মীরের রেলওয়ে বোর্ডের মেম্বারের সূত্রে কাশ্মীর তো আমি ভিজিট করতে হয়েছে ওখানে স্টেশনগুলো। তো আমি গিয়ে দেখেছি যে পর্যটকদের পয়সায় ওরা এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে, তা যে আপনি প্রভাবিত হয়ে যাবেন। এবং সেখানটায় র্যান্ডাম ওরা চার্জ নেয়। আমি দেখেছি যে পর্যটকদের কাছ থেকে আপনি ঘোড়ায় চড়বেন, 10,000 টাকা নেবে। হ্যাঁ, আপনি হোটেল নেবেন, হোটেলগুলো 5 গুণ 10 গুণ করে ভাড়া বৃদ্ধি, খাবারের দাম সেই রকম। তো আর এর তো কোনো ইনভেস্টিগেশন হয় না। ধরুন যাদের মধ্যে জিহাদি মানসিকতা থাকবে, তাই সে ওরা তো জানতে পারছে এখানে টুরিস্টগুলো সব হিন্দুই আসছে, খাবারে ফুড পয়জন করেও তো দিতে পারে। তো এই সব আমি বলছি, কিন্তু কারণ এখন এগুলোকে চিন্তা করে বিষয় এসে দাঁড়িয়েছে। আপনি কখনো সে শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না। ইসলামিক একটা টেনাসিটি রয়েছে, জিহাদি মানসিকতা, যে ফুড পয়জনের মাধ্যমে হিন্দুদেরকে কিছু ক্ষতি করে দাও, স্টেরাইল করে দাও, বা আরও স্লোভাবে তারা মরুক স্লো পয়জনের দ্বারা। তো শুভেন্দুদা যেটা বলেছেন ঠিকই বলেছেন। আজকে কাশ্মীরিরা যদি এতই বেশি উদার হতো, তা তারা যা সমস্ত উদ্ধার ওইখানে উদ্বাস্ত করছে, সেসব কাশ্মীরদের ফিরিয়ে নিয়ে তাদেরকে ওখানে মাথা উঁচু করে বেঁচে থাকার ব্যবস্থা করুক না। কই সে ধরনের তো কোনো মুভমেন্ট ওদের মধ্যে দেখা যাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই। কিন্তু কাশ্মীর তো অখণ্ড ভারতবর্ষের অংশ, সেই কাশ্মীরকেই কি তাহলে বর্জন করতে চাইছে বিজেপি? না, কাশ্মীরকে বর্জন করতে চাইছে না। এই যে ট্যুরিজমের মাধ্যমে যে হাজার হাজার কোটি কোটি টাকা ওরা উপার্জন করছে, তার একটা অংশ যাচ্ছে জিহাদি রাষ্ট্রবিরোধিতায়, সেটার ক্ষেত্রে দিকেই নজর দেওয়ার চেষ্টা করেছেন শুভেন্দুদা। আমি বলবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে বলেছেন তাদের প্রকাশ্য জনসভা থেকে, এই যে শুভেন্দু অধিকারী কাশ্মীরে যেতে হিন্দুদেরকে যে নিষেধ করেছেন, সেখানে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন সব থেকে বড় পাকিস্তানের চোর শুভেন্দু, পাকিস্তানের চর শুভেন্দু অধিকারী। আপনার কি মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখন বলেছেন সেই টাইমটাও দেখতে হবে? রাত 9টার পরে না 9টার আগে? ঠিক আছে, আপনার মনে হয় যে উনি ওনার তো যখন উনি শরীরে মানে মানুষের যে বলে না যে আমাদের 3 ভাগ জল 1 ভাগ স্থল, তো ওনার শরীরে এরকম জলীয় ভাগটা বেশি পড়লেই ওনার ওই কথাবার্তা উল্টো পাল্টে বেরোয়, কোনো কথার মধ্যে শালীনতা নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন মৃতদেহের লাশের ওপর দিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী হতে চাইছেন শুভেন্দু অধিকারী, ওরা শান্তিকুঞ্জের শান্তির ছেলে, তোর দ্বারা হবে। তাহলে আপনি নিজেই বুঝুন না যে এই টাইপের কথাবার্তা কোনো ভদ্র রাজনীতিবিদ। অ্যাকচুয়ালি ওনার যে লয়ার উনি বলেন উনি অ্যাডভোকেট, অ্যাকচুয়ালি এটা তো কেনা সার্টিফিকেট একটা বিহার থেকে কেনা সার্টিফিকেট। ওনাকে বলুন না যে ববি বলেছে যে আপনার সার্টিফিকেটটা হচ্ছে জাল। আপনি এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ, আমি বলছি তো ওনাকে, উনি 80 সালে বিহার থেকে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছেন ওটা জাল।
আপনি ইংরেজি এগুলো আমরা তো গ্রাম বাংলা ছিলাম, আমরা তো অত ফ্লুয়েন্সি নেই ইংরেজিতে, ঠিক আছে, কিন্তু মোটামুটি তো একটু আমরা একটু সঠিক এই ইংরেজিটা তো উচ্চারণ করব, মানে উল্টো পাল্টা ইংরেজিতে আর সবসময় একটা নাটকে পানা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন জনসভা থেকে যে যারাই বিজেপি করে তাদের উদ্দেশ্যে তিনি তৃণমূল কর্মীদেরকে বলছেন বা মানুষকে বলছেন যে শান্তির ছেলে এবং চোর। আপনি নিজেও একজন সক্রিয় বিজেপি নেতা, আপনাকে যদি কাল কেউ শান্তির ছেলে বা চোর বলে কি বলবেন? আপনি ওর কথা ছাড়ুন, ওনাকে আগে সেই বঙ্কিমচন্দ্রের সেই এতে কথা আছে না আনন্দ মাঠে, যে তুমি অধম বলে আমি উত্তম না হইব কেন। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আমাদের মেইন টার্গেট মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি। এই পাশে এই শাখা প্রশাখা এগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই। শেষ একটা প্রশ্ন আপনার কাছে, আপনি বিহারের কথা বললেন এবং বললেন বাংলা থেকেও যদি এইরকম ভাবে মানে ইল্লিগাল ভোটার ক্লিনজিং হয় তাহলে কয়েক কোটি মানুষকে পাওয়া যাবে, 1-2 কোটি তো সেই সংখ্যাটা বেরিয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেছেন গতকাল জরিনা প্রাসিংয়ের সভা থেকে যে বিজেপি রীতিমতো সামনে নির্বাচন রয়েছে তাই বিহারকে টার্গেট করছে, মহারাষ্ট্র এরকম করে বিজেপি ক্ষমতা এসেছিল, এবারে বাংলাও নিশানা রয়েছে, কেন এই কথা বলছেন? মুখ্যমন্ত্রী তো বলবে, উনি তো একটা ফিয়ার সাইকোসিসে ভুগছেন। বিজেপি যে 26 আসতে যাচ্ছে উনি সেটা পরিষ্কার বুঝে গেছেন, বিজেপিকে কেউ রুখতে পারবে না। হিন্দুদের ভোটটা আস্তে আস্তে কনসোলিডেটেড হচ্ছে। হ্যাঁ, উনি পারচেস করতে পারেন অনেককেই, যেভাবে ডায়মন্ডে করা হয়েছিল, ইলেকশন কমিশনকে পারচেস করার চেষ্টা করবেন, বিজেপির অনেক লোককে পারচেস করার চেষ্টা করবেন। তার মাঝখানেও উনি যখন 2011 সালে উনি যখন ভোটে দাঁড়ান 56,000 বুথে উনি কোনো পোলিং এজেন্ট দিতে পারেননি, কিন্তু মানুষ কমিউনিস্টকে দের হটানোর জন্য দুহাত তুলে ওনাকে ভোটটা দিয়েছেন। ওনাকে ভোটটা দিয়েছিলেন মানুষের স্বার্থ যাতে লঙ্ঘিত না হয়, যাতে মানুষ মানে মাথা তুলে বাঁচতে পারে, কিন্তু উনি বাঙালিদের মাথাটাকে একদম মাটির তলায় মিশিয়ে দিয়েছেন। এইটাকে মেনে নেওয়া যায় না। এজেন্ট দিতে পারেননি গত নির্বাচনে, এই নির্বাচনে কি এজেন্ট দিতে পারবেন? যখন এই জন আন্দোলন হয় না তখন কোনো কিছুরই আর প্রয়োজন পড়ে না। যেমন ধরুন মোদিজির সভায় অর্গানাইজেশনের মাধ্যমে কটা লোক হয়, মানুষ তো যেচে এসে ওখানটায় লক্ষ লক্ষ লোক। সায়নী ঘোষ বলছেন এই যে 18 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, অর্থাৎ কালকে তিনি বলছেন নরেন্দ্র মোদী কেন বারবার এখানে আসতে যাবেন, এখানেই তো ঘর ভাড়া নিয়ে থাকতে পারেন, বারবার করে মানুষের ছাড়ুন না এই সমস্ত, এরোপ্লেনে করে আসছে। আপনি এই সমস্ত শুনুন। আমি মনে করি যে রাজনীতি করতে হলে না তার ক্যারেক্টার বিল্ডিংটা হচ্ছে আসল কথা, ঠিক আছে। যাদের কে আমি দেখবেন আমি সেই সমস্ত লোকগুলোকে খুব অ্যাভয়েড করি যাদের চরিত্র বলে বিন্দুমাত্র কোনো জিনিস নেই। চরিত্রের মধ্যে আপনার সততা থাকবে, হ্যাঁ, তার মধ্যে অনেক কিছু মানবিকতা থাকবে, সে কোনো বাজে কিছুর মধ্যে যাবে না। হ্যাঁ, তা আমি ওই জন্যই আমি বেশি ওই সমস্ত পলিটিশিয়ানদের বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল 21শে জুলাইয়ের মেগা সভা, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলে মেগা র্যালি, কি না উদ্দেশ্য একটাই, বাঙালি বাঁচাও। তাদের র্যালি থেকে প্রধান বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন যে বাংলা ভাষা আরো বেশি বেশি করে কথা বলবো, বাংলা ভাষাভাষীদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বঞ্চনা করা হচ্ছে, তাদের সাথে তঞ্চকতা করা হচ্ছে, তাদেরকে রীতিমতো অত্যাচার করা হচ্ছে, তাদের বয়স্ক বাবা মা ছেলে মেয়ে সবাই তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলায় কথা বললে, হঠাৎ রাস্তার নামছেন কেন? তো উনি ওই আর একটা কি আছে, কি গড় চৌধুরী না কি নাম আছে একটা, কি আছে না বাংলা বাঁচাও নিয়ে করে, ভুলে যায়, গড়গত বাংলা পক্ষে। তো ওই মমতা ব্যানার্জি তো ওইটাতে যোগ দিতে পারেন। এইখানটায় ওয়েস্ট বেঙ্গলে ওনার নিজের লজ্জা লাগে না? আমরা যখন ছোটোবেলায় থাকতাম মানিকতলাতে, আমার নিজের মা বাড়ি, তা আমি ওখানে দেখতাম যে প্রচুর বিহার উড়িষ্যা থেকে লোকেরা সমস্ত ঠেলার কাজ এর কাজ এই সমস্ত করতো, রান্নার কাজ। তা এবারে রেলের কাজে আমি উড়িষ্যা বিহারে তন্ন করে অনেক স্টেশন ভিজিট করেছি, দেখছি হাজার হাজার বাঙালি ওখানে কাজ করছে। সিনারিও পুরো চেঞ্জ হয়ে গেছে, ইউটার্ন হয়ে গেছে, যেখানে মানে আমাদের একদম ওয়েস্ট বেঙ্গলের নিচে থাকা রাজ্যগুলো যে কত উপরে উঠে গেছে, যে লক্ষ লক্ষ বাঙালি ছেলে সেখানে গিয়ে কাজ করে। কেরালা হাজার হাজার ছেলে কাজ করছে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। মমতাজি এইদিকে নজর দেওয়ার দরকার নেই, সো নিজের ভাইপোকে কোটিপতি বানালেই হবে। উনি রাখতে পারছেন না কেন বাঙালিদের? বাঙালিরা কেন বাইরে যাচ্ছে? লজ্জা উচিত না?
ওনার ভাইপো যে ডায়মন্ড হারবারে ওখানটা পরপর 17টা ডায়মন্ড হারবার রোডে 17টা ফ্যাক্টরি বন্ধ, যে স্পেকট্রাম বন্ধ, যেখানে প্রায় 2000 লোক কাজ করতো, হাটা টেক্সটাইল যেখানে প্রায় 3000 লোক কাজ করতো, আপনার জার্মান ফ্যাক্টরি ওখানে প্রায় 4500 লোক কাজ করতো। আমি বলে দিচ্ছি আপনাকে 24-25 হাজার লোক ওখানে বেকার শ্রমিক, যারা এতদিন ধরে কাজ করেছে, আয় না তারা কী করে চালাচ্ছে তাদের সংসারগুলো। তো এই আমি জাস্ট একটা সেই ভাতের একটা চাল যেমন টিপলে বোঝা যায়, আমি জাস্ট একটা লোকসভার উদাহরণ দিলাম। শুধুমাত্র টাকা এবং মেয়ে দিয়ে, হয় টাকা নাও নয় মেয়ে নিয়ে ফাঁসিয়ে দেবো, এই প্রক্রিয়ায় কতদিন না টিকে থাকবে উনি। আমি বলবো শেষ প্রশ্ন শেষ করছি সাক্ষাৎটা, আমি বলবো 26-এ যে বারংবার বলছেন 26-এ বিজেপি ক্ষমতায় আসো, সময় কিভাবে আসবে? সারা কি সরকার করতে পারবে না? দেখুন, আমি তো লোকসভায় দাঁড়িয়েছিলাম এই 3বার, আমি কিন্তু কোনো মুসলিমদের ভোট দিতে দেখিনি কোনো বুথে। আপনি বলবেন যে ডায়মন্ডে এবারের ক্ষেত্রে 2009-এর ক্ষেত্রেও দেখেছি, তখন যদিও বিজেপি ছিল না, তবুও একটা দুটোর বেশি ভোট পায়নি। মুসলিম সাইকোলজি হয়ে গেছে বিজেপি বিরোধিতা। বিষয় হচ্ছে তৃণমূল কমিউনিস্টরা বিষয়ত, এবং তারপর তৃণমূল, এরা দুজনে মিলে মুসলিম মানে মানসিকতাকে এমনভাবে তৈরি করেছে বিজেপি মানে হচ্ছে হিন্দুদের দল, অথচ হিন্দুরা মনে করছে না বিজেপি হিন্দুদের দল, যার ফলে হিন্দু ভোটটা ট্রাইফার্কেটেড হয়ে যাচ্ছে, বাইফার্কেটেড হয়ে যাচ্ছে। জনপ্রিয় সংবাদ পত্রিকা তাদের সম্পাদকীয় লিখছে যে উগ্র সাম্প্রদায়িকতা দিয়ে ভোট কনসলিডেট করতে চাইছে। বিষয় হচ্ছে যে এটা তো করতেই হবে। যখন একটা পক্ষ বলছে বিজেপি হচ্ছে হিন্দুদের দল, তা আমরা বলছি হ্যাঁ আমরা হিন্দুদের দল। হিন্দুদের দল মানে গোটা ভারতবর্ষ। হিন্দু মানে হচ্ছে একটা উদারতা, পরিবেশ তৈরি হবে, এখানে সকলে থাকবে, সকলে এখানে সুখে থাকবে। তো আমরা অবশ্যই এখানে ক্ষমতা আসব। আমার যেটা মেইন টার্গেট, যে বিজেপি ক্ষমতা এসে এই যে এত স্ক্যাম যে করেছে, এ প্রত্যেকের পানিশমেন্ট হবে। আপনার মনে আছে যে মমতা ব্যানার্জি তৃণমূলের যখন ক্ষমতায় এলো সরকার, তার আগে কেমন চিৎকার করেছিল যে আমরা যদি আসে প্রত্যেকটা সিপিএম নেতাকে ল্যাম্পপোস্টে বেঁধে পেটাবো, ঝুলিয়ে রাখবো। একটাকে ওদের দেখাতে পারবেন? কোনো স্ক্যাম কিন্তু সিপিএমকে দুর্নীতি করেছে। সিপিএম তো চালাক, তো ওই জন্য ওরা চুপচাপ করেছে, ওরা চুপচাপ খেয়েছে, মুখে মুখে লাগতে দেয়নি। আর তৃণমূল তো যতই চাল লাগ, মমতা ব্যানার্জির ব্রেন অত নেই, চারিদিকে ওনার নেতারা সমস্ত গায়ে ফায়ে মাখিয়ে দিয়েছে, যার ফলে মানুষ এত দেখতে পাচ্ছে। বাচ্চা থেকে বুড়ো অবধি সকলকে জিজ্ঞেস করবেন যে মমতা কি, বলবে চোর, চোরেদের রানী। আমাদের বলা দরকার নেই, বাচ্চারাও বলবে। তো এটার একটা কিছু, ওদের এই পানিশমেন্টটা দরকার, বিজেপির এটা এসে করতেই হবে, যেটা মমতা ব্যানার্জি পারেনি। একদম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।